স্নাইপার মুভি তো অনেক দেখেছেন, কিন্তু আজ আমি যে মুভিটি এক্সপ্লেন করতে চলেছি সেটা দেখার পর কথা দিচ্ছি আপনি পুরাই থ হয়ে যাবেন। এই মুভিতে আমরা চাইনিজ স্নাইপার সহ একটি এসকর্টকে দেখতে পাবো, যারা চাইনিজ আর্মিতে থাকা সত্ত্বেও টাকার বিনিময়ে তারা বিভিন্ন রেস্কিউ মিশন পরিচালনা করত। তারা ছিল যেমন ফানি তেমনই ভয়ানক। তাদের প্রতিটি কার্যক্রম মুহূর্তে আপনাকে হাসাবে, আবার মুহূর্তে আপনাকে চমকে দেবে। তাদের প্রতিটি শট এতটাই ভয়ঙ্কর হতো যে কখন শত্রুদের মাথা উড়ে যেত তারা সেটা টেরই পেত না। কিন্তু তারা এমনই এক ভয়ানক মিশনে ফেসে যায় যে যেখান থেকে তাদের বেঁচে ফেরাই ছিল একেবারেই অসম্ভব। কিন্তু কিভাবে তারা সেই অসম্ভব মিশনকে সম্ভব করেছিল সেটা জানতে হলে ভিডিওটি আপনার শেষ পর্যন্ত দেখতে হবে। তাই মন দিয়ে পুরো ভিডিওটি দেখুন আর উপভোগ করতে থাকুন অসাধারণ এই মুভিটির মাস্টারপিস এক্সপ্লেনেশন। মুভির শুরুতে আমরা দেখতে পাই কিছু লোক অ্যাডম নামের এক ব্যক্তিকে বন্দি করে রেখেছে মুক্তিপণের জন্য, কিন্তু তাকে বাঁচাতে মুক্তিপণের টাকা নিয়ে কেউই আসেনি। তাই তারা সিদ্ধান্ত নেয় তারা অ্যাডমকে মেরে ফেলবে, কেননা অ্যাডম যদি কোনোভাবে সেখান থেকে বেঁচে ফিরে যায় তাহলে তারা সবাই পুলিশের ঝামেলায় পড়ে যাবে। অথচ তারা জানতোই না যে অ্যাডমকে বাঁচাতে টাইগার নামের এক আর্মি টিম সেখানে চলে এসেছে। সেখানে টাইগার টিমের একজন মেম্বার দূর থেকে তার শত্রুদের টার্গেট করে বসে আছে। যেহেতু সে একজন স্নাইপার তাই তাকে কিছুটা দূরত্ব মেইনটেইন করা লাগছে। সেখানে টিমের কিছু সদস্যরা সাইলেন্ট কিলারের মতো একের পর এক শত্রুদের মেরেই চলেছে, যেন কেউই তাদের উপস্থিতি বুঝতে না পারে। বাকি সদস্যরা তাদের পজিশন নিয়ে আছে একটা সুযোগের অপেক্ষায়। যখনই অপহরণকারীদের একজন অ্যাডমকে ছুরি দিয়ে মারতেই যাবে, ঠিক তখনই স্নাইপার তার নিখুঁত শট দিয়ে লোকটির মাথা উড়িয়ে দেয়। ব্যাস, বেঁধে যায় সামনাসামনি লড়াই। সোলজাররা শত্রুদের একের পর এক পাখির মতো করে মারতে থাকে। এদিকে স্নাইপার তার স্নাইপার গান দিয়ে তার হাতের নিখুঁত শট দিয়ে শত্রুদের কুপঘাত করতে থাকে। তখন আমরা চার্লিলো নামের আরেকজন স্নাইপারকে দেখতে পাই। অর্থাৎ আর্মি টিমের এই দলটিতে শুধু একজনই নয় বরং দুইজন দক্ষ স্নাইপার রয়েছে। আর এই পুরো মুভিটি জুড়ে আমরা তাদের তাণ্ডব দেখতে পারবো। দেখা যায় চার্লিও একজন সুদক্ষ স্নাইপার যে তার নিখুঁত নিশানায় একের পর এক শত্রুদের মেরে চলেছে। শত্রুদের টিকে থাকা যখন কষ্টকর হয়ে পড়ে তখন তাদের মধ্য থেকে দুজন ব্যক্তি মেশিন গান চালাতে শুরু করে। এইটা দেখে কর্নেল ফ্রন্ট লাইনে চলে যায় তাদেরকে মারার জন্য, কিন্তু কোনোভাবেই যেন ভালো সুবিধা করে উঠতে পারছে না। উপায় না পেয়ে সে চার্লিকে বলে তার স্নাইপারের শট নিতে। কর্নেলের হুকুমে সে যখন শট নিতেই যাবে তখনই কোথা থেকে যেন একটি স্নাইপারের শট এসে চার্লির পাশে থাকা জানালাতে এসে লাগে আর সে পড়ে যায়। আসলে আমরা ভেবেছিলাম এখানে শুধু আর্মি টিমেরই স্নাইপার রয়েছে, কিন্তু না, শত্রুপক্ষের মধ্যেও একজন স্নাইপার আছে যাকে আমরা এইবার দেখতে পাই যে একটু আড়ালে বসে তার সুনিপুণ হাতে স্নাইপিং করে চলেছে। এইটা বুঝতে পেরে মাইক নামের একজন সোলজার তাদেরকে বলে এইখানে আরো একজন স্নাইপার রয়েছে, সবাই যার যার কভার যাও। যেহেতু সেই স্নাইপার তাদের অবস্থান আগে থেকে বুঝতে পেরেছে তাই সে তাদের উপর একের পর এক গুলি করেই চলেছে। চার্লি আড়ালে বসে ক্যালকুলেশন করতে থাকে যে সেই স্নাইপার কোথা থেকে তাকে গুলি করেছে। সে হিসাব করে স্নাইপারের লোকেশন পেয়ে যায়। এইবার চার্লি মাইককে বলে তুমি পিছন থেকে দৌড় দাও যাতে স্নাইপার তোমার দিকে খেয়াল করে, আর সেই সুযোগ নিয়ে আমি আমার পজিশন নিতে পারি। এইবার তার কথা মতো মাইক পিছন থেকে দৌড় দেয়। এই সময় মাইককে নিশানা করে স্নাইপার যখন গুলি করতেই যাবে ঠিক তখনই চার্লি তাকে হেডশট দিয়ে চাঁদের দেশে পাঠিয়ে দেয়। এইদিকে আমরা দেখতে পাই মাইক শটগান চালাতে ভীষণ এক্সপার্ট। তার হাতে শটগান দিয়ে সে একের পর এক শত্রুদেরকেই ঘুম পাড়িয়ে চলেছে। এইবার চার্লি তার স্নাইপার গান দিয়ে সেই মেশিন গান হাতে থাকা লোকদেরকে মেরে ফেলে। তারপর সবাই সামনে এগোতে থাকে যাতে তারা সেই অ্যাডাম নামের ব্যক্তিকে বাঁচাতে পারে। কিন্তু এর মধ্যেই ঘটে যায় আরেক বিপত্তিকর ঘটনা। একজন সন্ত্রাসী অ্যাডামের মাথায় বন্দুক ধরে তাকে হোস্টেজ বানিয়ে ফেলে। সে আর্মি টিমের সদস্যদের বলে তোমরা অস্ত্র ফেলে দাও নয়তো আমি একে মেরে ফেলবো। কর্নেল সবাইকে আদেশ দেয় অস্ত্র ফেলে দিতে। একে একে সবাই অস্ত্র ফেলে দিতে থাকে, কিন্তু চার্লি যেহেতু স্নাইপার নিয়ে লুকিয়েছিল তাই সে কর্নেলের কাছে শুট করার অনুমতি চায়। কর্নেল তাকে অনুমতি দেয় না, কিন্তু চার্লি তার কথায় তোয়াক্কা না করেই সে তার স্নাইপার দিয়ে শট নেয়। বুলেটটি অ্যাডামের কাঁধ ভেদ করে ওই সন্ত্রাসীর মাথায় লাগে আর সে সেখানেই পটল তুলে। কিন্তু অ্যাডামের কাঁধে গুলি লাগার কারণে সে প্রাণে বেঁচে যায়। এরই মধ্যে তাদের এই মিশনটি শেষ হয়ে যায়। এখন চলুন আমরা এবার এই টিমের সাথে পরিচিত হই। টাইগার নামের এই টিমের সবাই মূলত আর্মি সোলজার, তবে তারা টাকার বিনিময়ে বিভিন্ন মিশন নিয়ে কাজ করে। কিন্তু টাকা কামানোর এই মিশনই একসময় তাদের প্রতিশোধের নেশায় ডুবিয়ে দেয়, যেটা আমরা সামনের সিনে দেখতে পারবো। ইনি হলেন ক্যাপ্টেন গাও আর ইনি হচ্ছে এই টিমের প্রধান। তার নেতৃত্বেই টাইগার টিম সকল মিশন কমপ্লিট করে। ক্যাপ্টেন একজন খুব ভালো এবং দক্ষ স্নাইপার
আর ইনি হচ্ছেন চার্লি লো। তাকে আমরা একটু আগে স্নাইপার হাতে দেখেছি, তবে চার্লি স্নাইপারের থেকে P90 গান চালাতে বেশি এক্সপার্ট। এক সময় চার্লি হয়ে ওঠে এই টিমের সবচেয়ে ভয়ঙ্কর স্নাইপার। এইবার আমরা যাকে দেখতে পাচ্ছি তার নাম মাইক, যার পরিচয় আমরা এর আগেও পেয়েছি। এখন যে মেয়েটিকে দেখতে পাচ্ছি তার নাম লুচি চেন, তিনি একজন পরিবেশ বিশেষজ্ঞ। আর সবশেষে আমরা যাকে দেখতে পাচ্ছি ইনি হলো কিম। তার বিশেষ অ্যাবিলিটি হলো লড়াইয়ের জন্য তার কোনো অস্ত্রের প্রয়োজন হয় না, অস্ত্র ছাড়াই সে খুব ভালো ফাইট করতে পারে। সবার পরিচয় তো হলো। এইবার যাওয়া যাক মুভির মূল অংশে। প্রথম মিশন শেষ হবার পর তারা সবাই মিলে আর্মি ক্যাম্পে বসে কথা বলছিল। চার্লি সেখানে এসে বলে, আমাকে আমার মিশনের টাকা দিয়ে দিন। ক্যাপ্টেন বলে, মিশনের জন্য অ্যাডমের পরিবার তোমাকে কোনো টাকা দেয়নি, কারণ তুমি আমার কথা না শুনে তোমার ইচ্ছা মতো গুলি করে অ্যাডমকে আহত করেছ। এইটা শুনে চার্লি প্রচণ্ড রেগে যায়। সে ক্যাপ্টেনের সাথে যা তা ব্যবহার করছিল। ক্যাপ্টেন বলে, আমি এখানে 3 বছর ধরে টিম নিয়ে কাজ করছি। এই 3 বছরে আমি বা আমার টিম কেউই এভাবে মিশন কমপ্লিট করেনি যেভাবে তুমি আজ করেছো। আমি সবসময় চেষ্টা করেছি যাতে মিশনে আমার সোলজার আর ভিকটিম দুজনে নিরাপদ থাকে। এটা শুনে চার্লি আরও রেগে যায়। সে বলে, আমি এইসব কিছু শুনতে চাই না, আমাকে আমার টাকা দিয়ে দিন। এবার দুজনে বেশ তর্কে জড়িয়ে পড়ে। চার্লি বলে, টাকা না দিলে আমি টিম ছেড়ে চলে যাব। কর্নেল রেগে গিয়ে বলে, তোমার মতো সোলজার আমার টিমে না থাকলে চলবে। এটা শুনে চার্লি ক্যাপ্টেনের কলার চেপে ধরে। তখন কিম বলে, তুমি ক্যাপ্টেনের কলার থেকে হাত সরাও। চার্লি রাগের বসে কিমকে ধাক্কা দেয়। এতে করে দুজনের মধ্যে মারামারি বেঁধে যায়। আমরা দেখি টিমের সবাই শুধু বন্দুক নিয়ে নয়, বরং খালি হাতে মারামারি করতে দারুণ এক্সপার্ট। ফাইটের এক পর্যায়ে চার্লি কিমকে মারতে মারতে দুজনেই মাটিতে পড়ে যায়। আর ঠিক তখনই সেখানে লুসি নামে সেই পরিবেশ বিশেষজ্ঞ মেয়েটি চলে আসে। সে এখানে আসে কারণ তাদেরকে একটি মিশনের জন্য যেতে হবে। এইবার মিশনের লুসিও তাদের সাথে যাবে। মিশন সম্পর্কে কথা বলার জন্য ক্যাপ্টেন সবাইকে ডাকে। এইবার তাদের মিশন হলো একটি ট্রাক, যেটাতে খাবার পানি ও বিভিন্ন সরঞ্জাম আছে। সেইটাকে সাকিয়া নামক একটি গ্রামে পৌঁছে দিতে হবে। সাকিয়া গ্রামের অবস্থা খুবই ভয়াবহ। যুদ্ধের কারণে সেখানে খাবার ও পানির অভাবে মানুষ মারা যাচ্ছে। তাদেরকে কিছু খাবার ও পানি বিশুদ্ধকরণের সরঞ্জাম পৌঁছে দিতে হবে। তাদের এইবারের মিশন নিয়ে টিমের সবাই মিলে প্ল্যান করতে থাকে যে তারা কিভাবে ট্রাকটিকে গ্রামে পৌঁছে দিবে। প্ল্যানিং কমপ্লিট করে তারা সবাই মিলে মিশনের উদ্দেশ্যে রওনা হয়। ট্রাকটিকে নিয়ে তারা একটি মরুভূমির মধ্যে দিয়ে যাচ্ছিল। ট্রাকের ড্রাইভার আর অন্য একজন সৈনিককে বেশ উৎফুল্ল লাগছিল। সে মনের আনন্দে গান গেয়ে চলেছিল, কিন্তু হঠাৎ করে তাদের গাড়ি বন্ধ হয়ে যায়। তাই সবাই গাড়ি থেকে নেমে আসে কি হয়েছে সেটা দেখার জন্য। তাদের একজন জানায় মরুভূমির গরমের কারণে ট্রাকের ইঞ্জিন ওভারহিট হয়ে গেছে। ইঞ্জিন ঠান্ডা হওয়ার জন্য 30 মিনিটের মতো অপেক্ষা করতে হবে। যথারীতি 30 মিনিট পর তারা আবারও রওনা হয়। কিছু দূর এগোতেই একটি চেকপোস্ট পড়ে। চেকপোস্টের একজন এগিয়ে এসে তাদের গাড়িকে থামাতে বলে। গাড়ি থেকে নেমে তারা নিজেদের পজিশন নিয়ে নেয়। ক্যাপ্টেন গাও এগিয়ে যায় চেকপোস্টে আর্মিদের সাথে কথা বলার জন্য। সে বলে, আমাদের যেতে দাও, আমাদের এখান থেকে যাওয়ার পারমিশন নেওয়া আছে। চেকপোস্টের সোলজার বলে, পারমিশন দেওয়া থাকলেও তোমরা আর সামনে এগোতে পারবে না। ক্যাপ্টেন অনেক বোঝানো সত্ত্বেও তারা কোনোভাবেই গাড়ি সামনে এগোতে দিচ্ছিল না। বাধ্য হয়ে লুসি গাড়ি থেকে নেমে এসে বলে, আমাকে তোমাদের ক্যাপ্টেনের সাথে দেখা করতে দাও। লুসিকে তারা ক্যাপ্টেনের সাথে কথা বলার জন্য তাঁবুতে পাঠায়। তাঁবুতে পৌঁছে যখন ক্যাপ্টেনের সাথে কথা বলতে যাবে তখন সে দেখে ক্যাপ্টেনের টেবিলে রাখা ছবিটি অন্য কারো। লুসি বুঝতে পারে এখানকার আসল ক্যাপ্টেন মারা গেছে। এইটা কোনো আর্মি চেকপোস্ট নয়, বরং শত্রুদের একটা পাতাভাত। তখন লুসি এই সব কিছু তাদের ক্যাপ্টেনকে জানায়। সাথে সাথে ক্যাপ্টেনের নির্দেশে সোলজাররা শত্রুদের মারতে থাকে। ভয়ঙ্করভাবে টাইগার টিম শত্রুদের মাটিয়ে মিশিয়ে দেয়। লুসিও তাঁবুতে থাকা লোকটির সাথে মারামারি করছিল। তখনই চার্লি এসে সেই লোকটিকে গুলি করে মেরে ফেলে। এই প্রচন্ড গুলাগুলি শব্দ শুনে শত্রুদের ব্যাকআপ টিম সেখানে আসতে শুরু করে। এইটা দেখে সোলজাররা তাদের পজিশন নিয়ে নেয়। ক্যাপ্টেন তার স্নাইপার নিয়ে দূরে বসে সবাইকে কভার দিচ্ছিল। চার্লিও প্রস্তুত স্নাইপার দিয়ে শত্রুদের মাথার খুলি উড়ানোর জন্য। ক্যাপ্টেন বাতাসের গতি আর শত্রুদের দূরত্ব অনুমান করে হেডশট দিয়ে শত্রুদের গাড়ির ড্রাইভারকে উড়িয়ে দেয়। চার্লিও স্নাইপার দিয়ে অন্য গাড়ির চালককে মেরে দেয়। সাথে সাথে তাদের মধ্যে শুরু হয়ে যায় এক ভয়ঙ্কর লড়াই। সোলজাররা একের পর এক শত্রুদের মারতে থাকে। ক্যাপ্টেন স্নাইপার দিয়ে হেডশট নিতে থাকে। হঠাৎই শত্রুদের একজন মেশিন গান দিয়ে গাড়ির উপর থেকে ফায়ার শুরু করে দেয়। সে সরাসরি ক্যাপ্টেনকে লক্ষ্য করে গুলি ছুটতে থাকে। ক্যাপ্টেন কোনো রকমে সরে পড়ে নিজের প্রাণ বাঁচায়। এইটা দেখে চার্লি ওই লোকটিকে হেডশট দিয়ে তার মাথার খুলি উড়িয়ে দেয়। সাথে সাথে গাড়ি থেকে অন্য একজন বেরিয়ে এসে সেই মেশিন গানটাকে আবারও চালাতে শুরু করে। এইবার আবারও চার্লি সেই লোকটিকে শট নিয়ে ঘুম পাড়িয়ে দেয়।
সবাই শত্রুদের উপর একসাথে আরো মারাত্মকভাবে হামলা চালায়। সবাইকে মেরে ফেলার পর হঠাৎ একজন একটি মিসাইল লঞ্চার নিয়ে চার্লিদের দিকে টার্গেট করে থাকে। চার্লি তাকে আটকানোর জন্য শট নিতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত তার গানের বুলেট শেষ হয়ে যায়। মিসাইলটি যখন লঞ্চ করতেই যাবে ঠিক তখনই ক্যাপ্টেন তার স্নাইপার দিয়ে তার পায়ে শট নেয়, যার ফলে সেই মিসাইলটি ক্যাপ্টেনের দিকে লঞ্চ হয়ে যায়। কিন্তু ক্যাপ্টেন সেই মিসাইলটিকে তোয়াক্কা না করে তাকে শট নিয়ে মাথা উড়িয়ে দেয়। সেই মিসাইলটি ক্যাপ্টেনের কাছে গিয়ে ব্লাস্ট হলে সবাই ভাবে ক্যাপ্টেন হয়তো মারা গেছে, কিন্তু ভয়ঙ্কর এক এন্ট্রি নিয়ে ক্যাপ্টেন সেখান থেকে জীবিত ফিরে আসে। লড়াই শেষে রাতে তারা একসাথে বসে গল্প করছিল। লুসি জানায়, আমরা যতই সামনে এগোবো বিপদ ততই বাড়বে। ক্যাপ্টেন বলে, এই বিপদের মধ্যে তোমরা যারা আমার সাথে যেতে চাও তারা হাত তুলো। দেখা যায় সবাই হাত তুলে সম্মতি জানায়, শুধু চার্লি চুপচাপ বসে আছে, অর্থাৎ সে আর সামনে এগোতে চায় না। কারণ ভালোভাবে স্নাইপার না চালানোর জন্য ক্যাপ্টেন অলরেডি তার সাথে অনেক খারাপ ব্যবহার করে ফেলছে। লুসি তাকে অনেক বোঝানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত লুসির কথায় চার্লি রাজি হয়ে যায়, কিন্তু ক্যাপ্টেন তার কাছ থেকে সেই স্নাইপার নিয়ে ভিক্টর নামের একজনকে দিয়ে দেয় আর তাকে P90 গান চালাতে বলে। এইটা দেখে চার্লির অনেক খারাপ লাগে। সে যখন একা একা এক জায়গায় দাঁড়িয়েছিল, লুসি সেখানে এসে বলে, তুমি মন খারাপ করছো কেন? চার্লি বলে, ক্যাপ্টেন এত ভালো স্নাইপার চালাতে পারে, বাট আমি কেন পারি না, আর এজন্যই ক্যাপ্টেন আমাকে কোনো দামই দেয় না। লুসি বলে, ক্যাপ্টেন অনেক ছোটবেলা থেকেই খুব ভালো স্নাইপার চালায় আর সে এর জন্য অনেক পুরস্কার পেয়েছে। অনেক বোঝানোর পর চার্লি তার নিজের ভুল বুঝতে পারে এবং ক্যাপ্টেনের কাছে গিয়ে ক্ষমা চায়। ক্যাপ্টেন এতে খুব খুশি হয়। চার্লি বলে, ক্যাপ্টেন আপনি আমাকে ভালোভাবে স্নাইপার চালানো শিখিয়ে দিন। ক্যাপ্টেন জানায়, তাহলে তোমাকে আমার প্রতিটি কথা মেনে চলতে হবে, সেই সাথে আমার কথা মতো প্র্যাকটিস করা লাগবে। এইটা শুনে চার্লির মনে খুশির জোয়ার বয়ে যায়। ক্যাপ্টেন তার কাছে থাকা একটি বক্স দিয়ে বলে, বক্সের ভিতরে থাকা সুচগুলো একটি সুতোয় গেঁথে আমাকে দেখাবে। পরের দিন সাকো নামে সেই গ্রামের দিকে তারা যাওয়া শুরু করে। চার্লি গাড়ির ভেতরে বসে সেই সুচগুলো পরানোর চেষ্টা করছিল। সে একটি সুচ স্বল্প সময়ের মধ্যে পরে ফেলে। তখন গাড়ির ড্রাইভার ক্যাপ্টেনের অর্ডারে ব্রেক করে আর সাথে সাথে সুচটি পড়ে যায়। এতে চার্লি খুব রেগে যায়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পর চার্লি ক্যাপ্টেনের সুচগুলো রেডি করতে সক্ষম হয়। এইখানে চার্লির আনন্দ দেখার মতো ছিল। ইতিমধ্যে তারা ওই গ্রামে পৌঁছে যায়। সেইখানে পৌঁছে তারা দেখতে পায় গ্রামের অবস্থা খুবই খারাপ। ওই গ্রামের লোকেরা শুধু এক ধরনের খাবার খেত। চার্লিরা সেখানে পৌঁছালে একজন ব্যক্তি তাদেরকে ওই খাবারগুলো খেতে দেয়। সকলে খাবারগুলো খেতে শুরু করে, তবে ওই খাবার এতটাই খারাপ ছিল যে কেউই তা খেতে পারছিল না। এজন্য চার্লি খাবারটি অন্য কাউকে দিয়ে দিতে বলে। এরপর লুসি চার্লিকে নিয়ে একটি নদীর কাছে যায়। এদিকে বাকি সবাই খাবার ও অন্যান্য সামগ্রী গাড়ি থেকে নামাচ্ছিল। তখন ভিক্টর আর তার সাথে থাকা ওই সোলজার হালকা হওয়ার নাম করে ওখান থেকে চলে যায়। এরপর আমরা দেখতে পাই লুসি এবং চার্লি নদীর পাড়ে দাঁড়িয়ে কথা বলছে। ওই নদীর পানি এতটাই নোংরা যে তা গ্রামের কেউই ব্যবহার করতে পারে না। লুসি তার কাছে গ্রামের মানুষের সকল কষ্টের কথা তুলে ধরে। এদিকে একটি ঘটনা ঘটে যায়। দেখা যায় ভিক্টরের সাথে থাকা সেই সোলজারের একটি গুলি লেগেছে। তারা সবাই বুঝে যায় খুব দ্রুতই তাদের উপর হামলা হতে চলেছে, আর বলতে বলতেই শত্রু বাহিনী তাদের উপর হামলা করে বসে। টাইগার টিমও পাল্টা ফায়ার করে কোনো মতে নিজেদেরকে কাভারে নিয়ে যায়। সেখানে দুই পক্ষের মধ্যে মুখোমুখি লড়াই শুরু হয়। এইখানেই ঘটে যায় অবাক করার মতো একটি ঘটনা। ক্যাপ্টেন আর ভিক্টর লড়াই করছিল শত্রুর সাথে। হঠাৎই ভিক্টর ক্যাপ্টেনের পিছনে বন্দুক ধরে। এই সব দেখে ক্যাপ্টেনের চোখ কপালে উঠে যায়। সে বুঝতে পারে ভিক্টর টাকার বিনিময়ে তাদের সাথে প্রতারণা করেছে। ক্যাপ্টেন ভিক্টরের দিকে ফিরতেই সে ক্যাপ্টেনকে গুলি করে। এদিকে চার্লিরা শত্রুদেরকে একে একে চাঁদের দেশে পাঠাতে থাকে। লুসি সকলকে জানায়, আমি এখানে এমন একটি জায়গা চিনি যেখান থেকে তারা শত্রুদের মোকাবেলা করতে পারবে, সেই সাথে তারা নিজেদেরকেও সুরক্ষিত রাখতে পারবে। তখন চার্লিরা সেই জায়গাটিতে যাওয়ার চেষ্টা করে। এদিকে ভিক্টরের সাথে থাকা সেই সোলজার ছুরি দিয়ে কিমকে আঘাত করে আর তাকে জানায় তার হাতে যে গুলিটি লেগেছিল তা ছিল তাদের বানানো গল্প। কিম এবং ওই লোকটির মধ্যে ব্যাপক লড়াই শুরু হয়। কিম ওই ব্যক্তিকে প্রায় হত্যাই করে ফেলেছিল। তখনই সে ছুরি দিয়ে কিমের পায়ে আঘাত করে। তারা কিমের দিকে গুলি করতে থাকে। কিম কোনো উপায় না দেখে সেখান থেকে সে পালিয়ে যেতে বাধ্য হয়। চার্লিদের তিনজনকে দেখা যায় তারা সেই জায়গাতে পৌঁছে গেছে। এরপর আমরা ক্যাপ্টেনকে দেখতে পাই। সে কোনো মতে নিজের জীবন বাঁচিয়ে নিয়েছে। সে তাদের কাছে তাদের লোকেশন জানতে চায়। চার্লি তাদের এক্সাক্ট লোকেশন ক্যাপ্টেনকে জানিয়ে দেয়। ক্যাপ্টেন লোকেশন পেয়ে ওই ঘরের মধ্যে চলে আসে। এখানে দেখা যায় ক্যাপ্টেনের অবস্থা খুবই খারাপ ছিল। চার্লি ক্যাপ্টেনের ব্লিডিং বন্ধ করার চেষ্টা করে। মাইক ক্যাপ্টেনের কাছে জানতে চায় এখন আমাদের কি করা উচিত। তারা সবাই মিলে একটা প্ল্যান করে।
ক্যাপ্টেন চার্লিকে বলে, আমরা এখানে থেকে যুদ্ধ করছি, আর তুমি যেখান থেকে পারো একটি গাড়ির ব্যবস্থা করো, যাতে করে আমরা এই গ্রাম থেকে বাইরে যেতে পারি। এরপর ক্যাপ্টেন তার স্নাইপারটি চার্লিকে দিয়ে বলে, আজ থেকে তুমি এই স্নাইপারটি চালাবে। প্ল্যান অনুযায়ী সকলে যার যার কাজে লেগে পড়ে। ক্যাপ্টেন একটি জানালার পাশে গিয়ে বন্দুক তাক করে শত্রুদের দিকে। এদিকে চার্লি এবং মাইক বাইরে গিয়ে শত্রুদের সাথে লড়াই শুরু করে। চার্লি একটা জায়গায় লুকিয়ে টপ শত্রুদের রকেট ছাড়াই চাঁদের দেশে পাঠাতে থাকে। মাইকও ছেড়ে দেওয়ার পাত্র নয়, সেও শত্রুদের একাধারে মারতে থাকে। তখন ক্যাপ্টেন চার্লিকে বলে, একজন দক্ষ স্নাইপার হতে হলে তোমাকে এমন হতে হবে যে তুমি কোথায় লুকিয়ে আছো তা যেন কেউই জানতে না পারে। শত্রুদের মেরে টিমের সবাই আবারও ঘরে ফিরে আসে। সেখানে এসে তারা বুঝতে পারে ক্যাপ্টেনের অবস্থা আগের থেকে আরো অনেক খারাপ হয়ে গেছে। সবাই কিছুটা ইমোশনাল হয়ে পড়ে। ক্যাপ্টেন তাদেরকে শান্ত করার জন্য বলে, আমি হলাম একজন স্নাইপার, আর একজন যোদ্ধা হিসেবে যুদ্ধের মাঠে মৃত্যুবরণ করার মতো গর্বের আর কিছুই নেই। তোমরা এখান থেকে চলে যাও, আমি এখানে থেকেই শত্রুদের সাথে লড়াই করছি। ক্যাপ্টেনকে রেখে কেউই ওখান থেকে যাওয়ার জন্য রাজি হয় না। তখন ক্যাপ্টেন বলে, মনে করো তোমাদের জন্য এটাই আমার লাস্ট অর্ডার। এইবার বাধ্য হয়ে টিম মেম্বাররা তাকে সেলুট করে সেখান থেকে চলে যায়। বের হওয়ার সাথে সাথে শত্রুরা ক্যাপ্টেনের উপর আবারও হামলা করে। ক্যাপ্টেন একাই সবাইকে একে একে মারতে থাকে। সে চার্লিকে তার রেডিওর মাধ্যমে বলে, আমার সিনিয়র আমাকে স্নাইপার চালাতে দক্ষ হওয়ার জন্য 3টি টিপস শিখিয়ে দিয়েছেন। প্রথমটি হলো শুজ পরানো, যেটি তুমি অনেক আগেই করে ফেলেছ। দ্বিতীয়টি হলো একজন স্নাইপারকে পাথরের মতো কঠিন হতে হবে, যাতে কেউই তার নিঃশ্বাসের শব্দও শুনতে না পায়। তার সাথে কথা বলার সময়ও ক্যাপ্টেন শত্রুদের সাথে যুদ্ধ চালিয়ে যাচ্ছিল। এইবার সে চার্লিকে শেষ টিপস সম্পর্কে বলে যে একজন স্নাইপারকে অবশ্যই একাধিক প্ল্যান নিয়ে কাজ করতে হবে। যদি কোনোভাবে প্রথম প্ল্যানটা কাজ না করে তবে সাথে সাথে প্ল্যান বি কে কাজে লাগাতে হবে। এইটা বলার পর ক্যাপ্টেন বুঝতে পারে যে তার সময় শেষ হয়ে এসেছে। সে তার পরিবারের ছবিটা শেষবারের মতো দেখে নেয়। এরই মধ্যে শত্রুরা তাকে ঘিরে ফেলে। চার্লি দূর থেকে স্নাইপার দিয়ে শত্রুদের টার্গেট করে। ক্যাপ্টেন তাকে ইশারার মাধ্যমে গুলি করতে নিষেধ করে। এরপর ক্যাপ্টেন তার হাতে থাকা গ্রেনেডটা ব্লাস্ট করে শত্রুদের সাথে নিজেকেও শেষ করে দেয়। টিমের বাকি মেম্বাররা হতাশ হয়ে পড়ে, কিন্তু যুদ্ধ তো কারো জন্য থেমে থাকে না। শত্রুর থেকে বাঁচতে তারা একটি দেয়ালের পিছনে আশ্রয় নেয়। তবে এর মধ্যে শত্রুদের একজন লুসিকে বন্দী করে ফেলে। চার্লি যখনই স্নাইপার দিয়ে শট নিতেই যাবে তখনই ভিক্টর চার্লি দিকে গুলি ছোড়ে। চার্লি কোনো মতে প্রাণে বেঁচে গেলেও ভিক্টর সেই দেয়ালে একের পর এক গুলি ছুটে থাকে। চার্লি এবং মাইক বুঝতে পারে এখানে টিকে থাকা সম্ভব নয়। তারা এখানে ব্ল্যাক ক্যাট নামে একটি ট্রিক খাটায়। ট্রিক অনুযায়ী তারা দুজন দুদিকে দৌড় দিবে, যাতে শত্রুরা তাদেরকে কোনোভাবেই ডিটেক্ট না করতে পারে। যদিও তারা প্ল্যান অনুযায়ী কাজ করে, কিন্তু ভিক্টর ছিল খুবই চালাক। সে ঠিকই তাদের চাল বুঝে যায়, আর এই কারণেই লক্ষ্য ঠিক রেখে সে মাইকের পায়ে গুলি করে। মাইকের অবস্থা খুবই খারাপ হয়ে যায়। কোনোভাবেই সে নিজের জায়গা থেকে নড়তে পারছিল না। মাইক বলে, চার্লি তুমি আমাকে ব্যাকআপ হিসেবে ব্যবহার করো। চার্লি প্রথমে রাজি না হলেও শেষ পর্যন্ত মাইককে কভার হিসেবে ব্যবহার করতে বাধ্য হয়। চার্লি মাইককে কভার করে ভিক্টরকে গুলি করে, কিন্তু ভাগ্যক্রমে গুলিটি ভিক্টরের মুখের চামড়া ছিঁড়ে বেরিয়ে যায়। এর মধ্যেই হঠাৎ করে কিম কোথা থেকে এসে সকলকে এলোপাথাড়ি গুলি করতে থাকে। অনবরত গুলির কারণে শত্রু সেখান থেকে পালাতে বাধ্য হয়। এরপর আমরা দেখি কিম এবং চার্লি ক্যাপ্টেন ও মাইকের কবরের পাশে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছে যে নিজেদের জীবন দিয়ে হলেও তারা এই মৃত্যুর প্রতিশোধ নেবে। আর এভাবেই টাকার জন্য আসা মিশনটাই এখন ভয়ঙ্কর প্রতিশোধের মিশন হিসেবে পরিণত হয়েছে। এরপর তারা শত্রুদের মারার জন্য প্ল্যানিং করতে থাকে। প্ল্যান অনুযায়ী তারা একটি পাহাড়ি এলাকায় পজিশন নিয়ে বসে থাকে, কারণ তারা 100% শিওর ছিল যে এনিমিরা এদিক দিয়ে আসবে। সেখানে তারা একটি গাড়িতে বোমা সেট করে রাখে। লুসি তখন জানায় শত্রুরা প্রায় পৌঁছে গেছে। শত্রুরা গাড়ি কাছাকাছি আসতেই লুসি সেই বোমা রাখা গাড়িটি ব্লাস্ট করে শত্রুদের গাড়িটিও উড়িয়ে দেয়। সাথে সাথে শত্রুরা এলোপাঠারি গুলি ছুটতে থাকে। চার্লিও শত্রুদের টপাটপ মারতে থাকে, কিন্তু শত্রুরা এতটাই ধূর্ত ছিল যে তারা ঠিকই চার্লির লোকেশন পেয়ে যায়। শত্রুদের একজন তার উপর রকেট হামলা করে। জীবন বাঁচানোর জন্য চার্লি লোকেশন পরিবর্তন করার জন্য ছুটে থাকে, কিন্তু নজরে পড়ার কারণে শত্রুরা তাকে উদ্দেশ্য করে গুলি ছুটতেই থাকে। তখনই পিছন থেকে কিম এসে তাদেরকে মারতে শুরু করে। কিমের মেশিন গানের সামনে কেউই টিকতে পারে না। এভাবে কিছুক্ষণ চলার পর কিম ভাবতে থাকে তারা সব শত্রুদের শেষ করে ফেলেছে। এইটা দেখে তারা বেশ খুশি হয়ে যায়। তখনই কোথা থেকে একটি স্নাইপারের গুলি এসে কিমের মাথায় লাগে। কিম সেখানেই মারা যায়। লুসি ও চার্লি এটা দেখে খুবই ইমোশনাল হয়ে পড়ে।
আমরা দেখি ভিক্টর এক জায়গায় বসে তার স্নাইপার দিয়ে কিমকে গুলি করে মেরে ফেলে, আর এখন সে চার্লিকে টার্গেট করে শট নিতে থাকে। চার্লি কোনো মতে পাথরের পিছনে কভার নেয়। সেখানে বসে সে ভিক্টরের গান রিলোড নেওয়ার জন্য অপেক্ষা করতে থাকে। অন্যদিকে সেই সোলজার আবারও লুসিকে বন্দি করে ফেলে। এইটা দেখে চার্লি কোনো রকমের স্নাইপারের শট নিয়ে তাকে আহত করে লুসিকে বাঁচিয়ে নেয়। এইবার সে মনে মনে তার ক্যাপ্টেনের শেষ টিপসটির কথা ভাবতে থাকে। সে লুসিকে প্ল্যান বি অনুসারে কাজ করতে বলে। প্ল্যান বি অনুসারে লুসি একটি গাড়ি ব্লাস্ট করে, সাথে সাথে ভিক্টরের মনোযোগ সেদিকে চলে যায়। আর এই মোক্ষম সুযোগে চার্লি তার নিখুঁত শটের মাধ্যমে ভিক্টরের মাথা এফোর ওপর করে দেয়। আর সেই সাথে মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি ভালো লাগলো না খারাপ লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সেই সাথে যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।